নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন। ওয়েলকাম টু অর্থশাস্ত্র। আজকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুবই জনপ্রিয় একটা ইনভেস্টমেন্ট প্রসেস হতে চলেছে, আর সেটা হচ্ছে ইটিএফ, যার ফুল ফর্ম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমার অনেক দর্শক বন্ধুই ইটিএফ নিয়ে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছে এবং বিগত 7 বছরের ডেটা বলছে ইটিএফে ইনভেস্টমেন্টের পরিমাণ 29 গুণ বৃদ্ধি পেয়েছে এবং পার ইয়ারে ইটিএফের AUM 40 থেকে 50% হারে বৃদ্ধি পাচ্ছে। তো এই ইটিএফ কি, ইটিএফের ক্লাসিফিকেশন কি আছে, ইটিএফ কেন এত জনপ্রিয় হচ্ছে, কি এমন অ্যাডভান্টেজ আছে ইটিএফের মধ্যে, ইটিএফের ডিসঅ্যাডভান্টেজ কি আছে, এবং আলটিমেটলি ইটিএফে কি আপনারও ইনভেস্টমেন্ট করা উচিত, এই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে আজকে আমি ইটিএফকে ডিটেলসে এক্সপ্লেন করব। এবং আমি আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ইটিএফ নিয়ে সমস্ত কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন। এবং তারপরেও যদি ইটিএফ নিয়ে কোনো কোশ্চেন আপনাদের মনে থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে আমায় জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা ইটিএফ কি, হোয়াট ইজ ইটিএফ, এটা জেনে নিই। দেখুন, ইটিএফ জানতে গেলে আপনাকে ইন্ডেক্স ফান্ড জানতে হবে। তো ইন্ডেক্স ফান্ড কি? ইন্ডেক্স ফান্ড হচ্ছে এক ধরনের মিউচুয়াল ফান্ড, যেখানে অনেকজন ব্যক্তি মিলে, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000 টাকা একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি বা একটা এএমসিকে দেয়। এবার এই মিউচুয়াল ফান্ড কোম্পানি এই টাকাগুলোকে কালেক্ট করে একটা ফান্ড তৈরি করে, কিন্তু এই ফান্ডটাকে ইনভেস্ট বা ম্যানেজ করার জন্য কোনো এক্সপার্ট বা কোনো প্রফেশনাল ব্যক্তিকে নিয়োগ করা হয় না, যেটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নিয়োগ করা হয়। যেমন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, এগুলো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। এবং এই মিউচুয়াল ফান্ডে একজন এক্সপার্ট বা একজন প্রফেশনাল ব্যক্তিকে নিয়োগ করা হয়, যাকে বলা হয় ফান্ড ম্যানেজার। এবং এই ফান্ড ম্যানেজার রিসার্চ করে কোন শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হবে তিনি ঠিক করে দেন। কিন্তু এই ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কোনো প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে নিয়োগ করা হয় না। তো কিভাবে তাহলে ইন্ডেক্স ফান্ড ইনভেস্ট করা হয়? ইন্ডেক্স ফান্ড ইনভেস্ট করা হয় একটা ইন্ডেক্সকে কপি করে। তো ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে 30টি বা 50টি কোম্পানির শেয়ারের একটা বাস্কেট। যেমন আমাদের যে প্রধান ইন্ডেক্স আছে নিফটি বা সেন্সেক্স, নিফটি হচ্ছে 50টি সবথেকে বড় কোম্পানির শেয়ারের বাস্কেট, আর সেন্সেক্স হচ্ছে 30টি সবথেকে বড় কোম্পানির শেয়ারের বাস্কেট। তো ইন্ডেক্স ফান্ড এরকমই একটা ইন্ডেক্সকে সিলেক্ট করে নেয় এবং সেই ইন্ডেক্সের মধ্যে যে 50টি বা 30টি শেয়ার থাকে, সেই শেয়ারের যেরকম অনুপাতে ওয়েটেজ থাকে ঠিক সেভাবেই ইনভেস্ট করে দেয়। মানে ইন্ডেক্সকে সম্পূর্ণ কপি করে ইনভেস্টমেন্ট করে, এবং ইন্ডেক্স যেরকম রিটার্ন দেয় ইন্ডেক্স ফান্ডও অ্যাপ্রক্সিমেটলি একই রিটার্ন দিয়ে থাকে। তো এবার আসি ইটিএফ। দেখুন, ইটিএফ ইনভেস্টমেন্টের দিক থেকে দেখতে গেলে একদমই একই ইন্ডেক্স ফান্ডের মতন। ইন্ডেক্স ফান্ড যেরকম একটা ইন্ডেক্সকে কপি করে ইনভেস্টমেন্ট করে, ইটিএফও একটা ইন্ডেক্সকেই কপি করে ইনভেস্টমেন্ট করে, এবং ইন্ডেক্স যেরকম রিটার্ন দেয় ইটিএফও ঠিক সেরকমই অ্যাপ্রক্স রিটার্ন দিয়ে থাকে। তো তাহলে ডিফারেন্স কি ইন্ডেক্স ফান্ডের সাথে ইটিএফের? দেখুন, আপনি যখন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বা আপনি যদি অন্য যে কোনো মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তখন কিন্তু আপনি একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি বা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দিচ্ছেন। এবার সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি ওই টাকাটা নিয়ে, যদি ইন্ডেক্স ফান্ড হয় তাহলে ইন্ডেক্সের মধ্যে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারে ইনভেস্টমেন্ট করে দেবে, আর যদি কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড হয় তাহলে ফান্ড ম্যানেজারের সিলেক্ট করা যে শেয়ার আছে তাতে ইনভেস্টমেন্ট করে দেবে। আবার যদি আপনি মিউচুয়াল ফান্ড থেকে টাকা উইথড্র করে নিতে চান, তাহলে আপনাকে সেই আবার মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যে আমি টাকা উইথড্রল করে নিতে চাই। তো তখন মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনি যে অ্যামাউন্ট টাকা উইথড্রল করে নিতে চাইছেন সেই অ্যামাউন্টের শেয়ার বিক্রি করে দেবে, এবং ওই অ্যামাউন্ট টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করে দেবে। কিন্তু ইটিএফের ক্ষেত্রে সম্পূর্ণ এটা উল্টো। ইটিএফ যদি আপনি কিনতে চান বা ইটিএফে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনি কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি বা কোনো ইটিএফ কোম্পানির মাধ্যমে ইনভেস্টমেন্ট বা কিনতে পারবেন না।
আপনাকে ইটিএফ কিনতে গেলে এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে হবে। তো ইটিএফের যে নাম আছে তার মধ্যেই কিন্তু এটা বলা আছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে এমন একটি ফান্ড যেটা এক্সচেঞ্জের মধ্যে ট্রেড হচ্ছে বা এক্সচেঞ্জের মধ্যে কেনাবেচা হচ্ছে। তো এক্সচেঞ্জ কি? এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি বাজার বা এমন একটি জায়গা যেখানে শেয়ার, ইটিএফ বিক্রিও করা যায় আবার কেনাও যায়। তো আমাদের যে দুটো প্রধান এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো ইটিএফ কিনতে গেলে এই এক্সচেঞ্জের মাধ্যমেই কিন্তু আপনাকে কিনতে হবে, এবং এই এক্সচেঞ্জের মাধ্যমে যখন আপনি ইটিএফ কিনতে যাবেন তখনই কিন্তু আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে, এবং এই ডিম্যাট অ্যাকাউন্টের প্ল্যাটফর্মকে ইউজ করেই এক্সচেঞ্জের থ্রু দিয়ে আপনাকে ইটিএফ কিনতে হবে। এবং ইটিএফ বিক্রি করার ক্ষেত্রেও সেম একই প্রসেস, আপনাকে ডিম্যাট অ্যাকাউন্টের প্ল্যাটফর্মকে ইউজ করে এক্সচেঞ্জের মাধ্যমেই কিন্তু আপনাকে ইটিএফ বিক্রি করতে হবে। মানে যেরকম শেয়ার বিক্রি হয় বা কেনা হয় ঠিক সেরকমভাবেই ইটিএফও বিক্রি করতে হবে বা কিনতে পারবেন। তো ইটিএফ যেরকম ইনভেস্টমেন্টের দিক থেকে সম্পূর্ণ ইন্ডেক্স ফান্ডের মতন, আবার বাই বা সেলের দিক থেকে সম্পূর্ণ শেয়ারের মতন। যেহেতু ইটিএফ এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, তো এখান থেকে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। একটা হচ্ছে লিকুইডিটি, আর একটা হচ্ছে ভোলাটাইলিটি। তো লিকুইডিটি কি? ধরুন আপনি একটি কোম্পানির শেয়ার, ধরুন রিলায়েন্সের শেয়ার আপনি কিনতে চাইছেন, তো আপনি কি রিলায়েন্স কোম্পানির কাছে গিয়ে রিলায়েন্সের শেয়ার কিনবেন? কিনতে পারবেন না, আপনাকে এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে হবে। তো এক্সচেঞ্জে কেউ যদি রিলায়েন্সের শেয়ার বিক্রি করতে চায় তবেই কিন্তু আপনি রিলায়েন্সের শেয়ার কিনতে পারবেন। আবার যদি আপনি রিলায়েন্সের শেয়ার বিক্রি করতে চান তাহলে নিশ্চয়ই আপনি রিলায়েন্স কোম্পানির কাছে গিয়ে রিলায়েন্সের শেয়ার বিক্রি করবেন না, আপনি এক্সচেঞ্জে রিলায়েন্সের শেয়ার বিক্রি করতে যাবেন। তো এক্সচেঞ্জের মধ্যে এমন কেউ আছে যে আপনার রিলায়েন্সের শেয়ারটা কিনতে চায়, তাহলেই কিন্তু আপনি রিলায়েন্সের শেয়ার বিক্রি করতে পারবেন। মানে আপনি যদি কিনতে চান তখন আপনাকে বিক্রি করারও কোনো ব্যক্তির প্রয়োজন, যখন আপনি বিক্রি করতে চান তখনও আপনার কেউ যদি কেনার ব্যক্তি থাকে তবেই আপনি বিক্রি করতে পারবেন। ইটিএফের ক্ষেত্রেও ঠিক সেরকম, ইটিএফ যদি আপনি কিনতে চান সেরকম কেউ বিক্রি করার লোক থাকলে তবেই আপনি ইটিএফ এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে পারবেন। আর যদি আপনি ইটিএফ বিক্রি করতে চান, যদি কেউ কেনার লোক থাকে তবেই আপনি ইটিএফ কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করতে পারবেন। তো অনেক সময় এটা একটা বড় প্রবলেম হয়ে ওঠে, মানে শেয়ার বা ইটিএফ অনেক সময় বিক্রি করা যায় না, মানে কোনো কেনার লোক থাকে না। আবার অনেক সময় আপনি কিনতে চাইলেও কেউ বিক্রি করার লোক থাকে না। তো এটা হচ্ছে লো লিকুইডিটি, মানে এই যে ট্রেড অফ ভলিউম শেয়ার বা ইটিএফের সেটা যত কম হবে তখন কিন্তু সেটা আপনি বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারবেন না, আবার কিনতে চাইলেও আপনি কিনতে পারবেন না। আর যদি ট্রেড অফ ভলিউম অনেক বেশি হয় তো তখন আপনি যখন ইচ্ছা বিক্রি করতে পারবেন, যখন ইচ্ছা কিনতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভোলাটাইলিটি। দেখুন, শেয়ার যখন এক্সচেঞ্জে ট্রেড হয় তখন তার রিয়েল টাইম যে প্রাইস সেটা কিন্তু সবসময় ফ্ল্যাকচুয়েটেড হয়। ঠিক ইটিএফও কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হয় এবং ইটিএফের প্রাইসও কিন্তু রিয়েল টাইমে ফ্ল্যাকচুয়েটেড হয়। মানে ইটিএফের প্রাইসও কিন্তু শেয়ারের মতন ওঠা নামা করে, যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে হয় না। মিউচুয়াল ফান্ডে কি হয়? মিউচুয়াল ফান্ডে দিনের শেষে কতটা উঠলো বা কতটা পড়লো সেটা এনএভির মাধ্যমে ক্যালকুলেশন করে করা হয়, কিন্তু রিয়েল টাইমে মিউচুয়াল ফান্ডের প্রাইস কিন্তু ওঠা নামা করে না বা ফ্ল্যাকচুয়েটেড হয় না, যেটা শেয়ারের মতন ইটিএফের হয়। এবার আমরা ইটিএফের ওয়ার্কিং প্রসেসকে একটু ডিটেলসে জেনে নিই। দেখুন, ইটিএফের ওয়ার্কিং প্রসেস সম্পূর্ণ কিন্তু একটা কোম্পানির শেয়ারের মতন হয়ে থাকে। দেখুন, যখন একটা কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে সেটাকে আইপিও বলা হয়, এবং এই আইপিওর মাধ্যমে কোম্পানি কিন্তু সে একটা ফিক্সড কোয়ান্টিটি শেয়ার ইনভেস্টারদের বিক্রি করতে চায় এবং ওই শেয়ারের প্রাইসও কিন্তু ফিক্সড করে দেয়, এবং সেই আইপিও থেকে কত টাকা সে তুলতে চায় সেটাও কিন্তু ফিক্সড করা থাকে। যেমন ধরুন, একটা কোম্পানি আইপিও নিয়ে আসছে, সে 1 লক্ষ কোয়ান্টিটি শেয়ার ইনভেস্টারদের বিক্রি করতে চায় এবং এই 1 লক্ষ শেয়ার থেকে সে 1 কোটি টাকা তুলতে চায়, তাহলে পার শেয়ারের দামও সে 100 টাকা করে ফিক্সড করে দেয়। ঠিক সেরকমই ইটিএফের ক্ষেত্রেও যখন নতুন ইটিএফ মার্কেটে আসে তাকে বলা হয় নিউ ফান্ড অফারিং বা এনএফও। তো এই যখন এনএফও আসে তখন সেই ইটিএফ কোম্পানি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফান্ড ঠিক করে দেয়,
ধরুন 1 কোটি টাকার একটা ফান্ড ঠিক করে দিল এবং বলল এই 1 কোটি টাকার ফান্ড তারা মার্কেট থেকে তুলবে এবং এই ফান্ডটা তারা একটা ইন্ডেক্সকে কপি করে ইনভেস্টমেন্ট করবে এবং এই ফান্ডটাকে তারা 1 লক্ষ শেয়ার বা 1 লক্ষ ইউনিটে ভাগ করে দিল এবং পার শেয়ার বা পার ইউনিটের দামও তারা 100 টাকা করে ঠিক করে দিল। তো আপনি যদি ওই ফান্ডে 100 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি সেখান থেকে একটা শেয়ার বা 1 ইউনিট পাবেন। তো এইভাবে ইটিএফও কিন্তু সেম টু সেম শেয়ারের মতনই তাদের কার্য প্রসেস চালায় এবং এই ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন একটা শেয়ার আপনি কিনলেন এবং এই শেয়ারকে পরবর্তীকালে আপনি এক্সচেঞ্জের মাধ্যমে অন্য কোনো ইনভেস্টরকে আবার বিক্রি করতে পারবেন। আবার আপনিও অন্য কোনো ইনভেস্টরের কাছ থেকে ওই ফান্ডের শেয়ারও আপনি কিনতে পারবেন এবং এক্সচেঞ্জের মধ্যে সেটা ট্রেড হওয়া শুরু হয়ে যাবে। এবার আমরা জানবো যে ইটিএফ কত প্রকারের হয়, ইটিএফের ক্লাসিফিকেশান কি আছে। জেনারেলি ইটিএফের 3টি ভাগ আছে। প্রথমটা হচ্ছে ইকুইটি ইটিএফ, নর্মালি যেটা শেয়ারে ইনভেস্টমেন্ট করে এবং ম্যাক্সিমাম যে ইটিএফগুলো শেয়ারে ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু কোনো ইন্ডেক্সকে কপি করি ইনভেস্টমেন্ট করে, যেমন নিফটি, সেন্সেক্স, নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 200 এরকম জেনারেল যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোকেই কপি করে ইনভেস্টমেন্ট করে। এবং এদের মধ্যে সবথেকে পপুলার যে ইটিএফটা আছে সেটা হচ্ছে নিফটি 20, যেটা সবথেকে পুরাতন। 2002 সালে এই ইটিএফটা চালু হয়েছিল, যেটা নিফটিকে কপি করে এই ইটিএফটা চলে। এই 20 কথাটির অর্থ হচ্ছে বেঞ্চমার্ক এক্সচেঞ্জ ট্রেডেড স্কিম। তো নর্মালি নিফটি 20 একটা ইটিএফ যেটা নিফটিকে কপি করে চলে এবং সবথেকে পুরাতন এবং পপুলার ইটিএফ। জেনারেল ইন্ডেক্স ছাড়াও ইটিএফ কিন্তু সেক্টরাল ইন্ডেক্সকেও কপি করে ইনভেস্টমেন্ট করে, যেমন নিফটি আইটির যে কোম্পানিগুলো আছে সেগুলোকে নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়, সেই ইন্ডেক্সটাকে কপি করে ইনভেস্টমেন্ট করে ইটিএফ। আবার আছে নিফটি কনজামশান যে স্টকসগুলো আছে সেগুলোকে নিয়ে একটা ইন্ডেক্স হয়, সেই ইন্ডেক্সটাকে কপি করে একটা ইটিএফ চলে। তো জেনারেল ইন্ডেক্স এবং সেক্টরাল ইন্ডেক্সকে কপি করে ইটিএফ ইনভেস্টমেন্ট করে, যেগুলো ইকুইটি ইটিএফ। এবার যে সেকেন্ড টাইপ ইটিএফটা আছে সেটা হচ্ছে কমিউডিটি ইটিএফ, যেখানে গোল্ড ইটিএফ আছে, সিলভার ইটিএফ আছে, অয়েল ইটিএফ আছে। তো গোল্ড ইটিএফ কিন্তু 2015 সালের আগে পর্যন্ত টোটাল ইটিএফের 50%-এরও বেশি কিন্তু এই গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট হতো। 2022 সালে প্রথম সিলভার ইটিএফ কিন্তু লঞ্চ হয়। এবার যে তৃতীয় টাইপ ইটিএফ আছে সেটা হচ্ছে বন্ড ইটিএফ। বন্ড ইটিএফ কি, যে ইটিএফগুলো বন্ডে ইনভেস্ট করে সেইগুলি হচ্ছে বন্ড ইটিএফ। এদের মধ্যে যেরকম বন্ড ইটিএফের মধ্যে সবথেকে যেটা পপুলার সেটা হচ্ছে ভারত বন্ড ইটিএফ। তো এই বন্ড ইটিএফে যেগুলো AAA ক্যাটাগরির বন্ড আছে সেরকম বন্ডেই ইনভেস্টমেন্ট করে। তো এবার আমরা জানবো ইটিএফের কি অ্যাডভান্টেজ আছে, কি কারণে ইটিএফ এত জনপ্রিয় হচ্ছে। প্রথমত ইটিএফের হচ্ছে এক্সপেন্স রেশিও সব থেকে কম হয়ে থাকে। তো এক্সপেন্স রেশিও কি, এই বিষয়ে আমার একটা ডিটেলসে ভিডিও আছে, আমি কার্ডে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেন। তবে আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, এক্সপেন্স রেশিও হচ্ছে যে এই ইটিএফ চালানোর জন্য বা মিউচুয়াল ফান্ড চালানোর জন্য কোম্পানিরা যে ফিসটা নেয় সেটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও। ইটিএফের এক্সপেন্স রেশিও কিন্তু ইন্ডেক্স ফান্ডের থেকেও কম হয়ে থাকে। নর্মাল যেগুলো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, যেরকম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, এদের এক্সপেন্স রেশিও কিন্তু 0.30 থেকে 1.50 পর্যন্ত হয়ে থাকে। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও 0.10 থেকে 0.30 পর্যন্ত হয়ে থাকে। এবার আসি ইটিএফের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও 0.01 থেকে 0.15 পর্যন্ত হয়ে থাকে। ইটিএফ হচ্ছে সবথেকে লো এক্সপেন্স ফান্ড, সেই জন্যেই ইনভেস্টাররা কিন্তু ইটিএফকে একটা ইনভেস্টমেন্টের জায়গা হিসাবে বেছে নিচ্ছে। এবার দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে, দেখুন ম্যাক্সিমাম অ্যাক্টিভ ফান্ডে কিন্তু ইন্ডেক্সকে বিট করতে পারছে না। আমাদের ইন্ডিয়ার মতন ইমার্জিং ইকোনমিতেই ম্যাক্সিমাম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারছে না। এবং ফিউচারে এই ইন্ডিয়ার ইকোনমি ইমার্জিং থেকে যত ডেভেলপ ইকোনমিতে পরিণত হয়ে যাবে ইউএসের মতন, তখন কিন্তু যে কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডই ইন্ডেক্সকে বিট করতে পারবে না।
খুব টাফ হয়ে যাবে ইন্ডেক্সকে বিট করা। তো সেই জন্যেই ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করার প্রবণতা কিন্তু দিন দিন বাড়ছে। এবং এখানে ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করার দুটোই অপশান আছে, একটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড আর একটা হচ্ছে ইটিএফ। যেহেতু ম্যাক্সিমাম ইকুইটি ইটিএফই ইন্ডেক্সকে কপি করে ইনভেস্টমেন্ট করে, তো সেই জন্যই ইটিএফের মতন প্যাসিভ ইনভেস্টমেন্টই ম্যাক্সিমাম ইনভেস্টররা প্রেফার করছে। তো এবার আমরা জেনে নিই যে ইটিএফের ডিসঅ্যাডভান্টেজ কী আছে। ইটিএফের যে প্রথম যে ডিসঅ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে ইটিএফের লিকুইডিটি। আমি যেটা আগেই আলোচনা করছিলাম, যদি আপনি ইটিএফ কিনতে চান তাহলে বিক্রি করার লোকের প্রয়োজন, আর যদি আপনি ইটিএফ বিক্রি করতে চান তাহলে কোনো কেনার লোকের প্রয়োজন। এই লিকুইডিটিতে কিন্তু ইটিএফের একটা সমস্যা আছে, এবং 3-4 বছর আগে এই লিকুইডিটি প্রবলেম কিন্তু ইটিএফের অনেক বেশি ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে ইটিএফে মানুষের ইনভেস্টমেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং যত মানুষ ইটিএফে ইনভেস্টমেন্ট করবে ততই কিন্তু এক্সচেঞ্জে ইটিএফ বেশি ভলিউমে ট্রেড হবে, এবং যত বেশি ভলিউমে ট্রেড হবে ততই কিন্তু ইটিএফের লিকুইডিটি বেড়ে যাবে। তো এই লিকুইডিটির প্রবলেম কিন্তু ইন ফিউচারে ইটিএফে কিন্তু থাকবে না। তো এখন অনেক ইটিএফই আছে যেখানে কিন্তু লিকুইডিটির প্রবলেম নেই। তো আপনারা যদি ইটিএফে ইনভেস্টমেন্ট করেন তাহলে যে ইটিএফের লিকুইডিটি বেশি, যে ইটিএফের ট্রেড ভলিউম বেশি, সেই ইটিএফেতেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজটা, যেটা আমার মনে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ইটিএফে কিন্তু এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করা যায় না, যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়ে থাকে। দেখুন, যারা নর্মাল ইনভেস্টার, যারা রেগুলার মার্কেটকে ফলো আপ করে না, তারা কিন্তু এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করে। তারা মার্কেট নিয়ে চিন্তা করে না, তারা একটা টাকা এসআইপিতে ফিক্সড করে দেয়, সেটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসে মাসে কেটে নেয় এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়ে যায়। কিন্তু ইটিএফের ক্ষেত্রে এটা হয় না, কারণ ইটিএফ শেয়ারের মতন বিক্রি বা কিনতে হবে আপনাকে এক্সচেঞ্জের থ্রু দিয়ে, এবং সেখানে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন। আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ইটিএফ বিক্রি বা কিনতে হবে। তৃতীয় যে ডিসঅ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে ইটিএফ যেমন খুব লো এক্সপেন্সের একটা ফান্ড, কিন্তু ইটিএফ কেনা বা বিক্রি করার সময় আপনাকে কিন্তু ব্রোকারেজ দিতে হবে, কারণ আপনি ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এক্সচেঞ্জ থেকে কিনছেন, এবং আপনাকে আরও যে এই ট্রেড করার জন্য যে চার্জ, যেমন এসটিটি চার্জ বা সেবির কিছু চার্জ, তো এই সব চার্জ কিন্তু দিতে হবে। যদিও এগুলো খুবই নমিনাল বা খুবই কম হয়ে থাকে, কিন্তু তাও এগুলো আপনাকে দিতে হবে। এবং চতুর্থ যে ডিসঅ্যাডভান্টেজটা ইটিএফের আছে সেটা হচ্ছে ভোলাটাইলিটি। দেখুন, ইটিএফ কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি ভোলাটাইল। ইটিএফ রিয়েল টাইমে কিন্তু ইটিএফের প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের করে না। কিন্তু যারা নর্মাল ইনভেস্টার, যারা ভোলাটাইলিটিকে মেন্টালি নিতে পারে না, তাদের পক্ষে কিন্তু ইটিএফে ইনভেস্টমেন্ট করা একটু রিস্কি হয়ে থাকে। তো এবার কনক্লুশনে আসি যে ইটিএফে আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত কিনা। দেখুন আমি ইটিএফের অ্যাডভান্টেজে যেটা বলেছিলাম যে ম্যাক্সিমাম অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড বা অ্যাক্টিভ ফান্ড কিন্তু ইন্ডেক্সকে বিট করতে পারছে না। ইন ফিউচারে লং টার্মে ইন্ডেক্সকে বিট করা কিন্তু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে। তো সেই জন্যে ইনভেস্টাররা এই ইন্ডেক্সের মধ্যেই ইনভেস্টমেন্ট করতে চাইছে। তো ইন্ডেক্সের মধ্যে ইনভেস্টমেন্ট করার দুটো অপশন, একটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড আর একটা হচ্ছে ইটিএফ। তো এই দুটোই কিন্তু খুবই ভালো ইনভেস্টমেন্ট অপশন। ইটিএফও ভালো ইনভেস্টমেন্ট অপশন, ইন্ডেক্স ফান্ডও ইনভেস্টমেন্ট অপশন। কিন্তু ইটিএফের একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ইটিএফে এসআইপি করা যায় না। তো যারা নর্মাল ইনভেস্টার, যারা রেগুলার মার্কেটকে ফলো করে না, তাদের পক্ষে কিন্তু ইটিএফে ইনভেস্টমেন্ট করা একটু টাফ হয়ে যাবে, কারণ তারা মার্কেট সম্পর্কে কোনো খোঁজখবর রাখে না। তারা এসআইপি করে দিতে চায় এবং এসআইপির মাধ্যমে তার টাকা কেটে গিয়ে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট হয়ে যায় মিউচুয়াল ফান্ডে। তো তাদের জন্য আমি বলবো ইটিএফ কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট প্রসেস নয়। তাদের জন্য ইন্ডেক্স ফান্ডই কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট অপশন। আর যারা রেগুলার মার্কেটকে মনিটরিং করে, রেগুলার মার্কেটকে ফলো আপ করে, তাদের জন্য আমি বলবো ইটিএফ কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট অপশন। এবং ইটিএফের যে এক্সপেন্স রেশিও সেটা কিন্তু ইন্ডেক্স ফান্ডের থেকেও কম হয়ে থাকে। তো সেই জন্যে যারা রেগুলার মার্কেটে ফলো আপ করে তারা কিন্তু ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারে।
তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনারা ইটিএফ নিয়ে আপনাদের মনে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের সমস্ত উত্তর পেয়েছেন। আর যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করে আমায় জানাবেন।